আমরা কই ছুটির দিনে ট্রাভেল গ্রুপের সাথে আমরা কাপ্তাই যাওয়ার জন্য সাদাবাদের হুজুরবাড়ি বাস স্ট্যান্ডের সামনে চলে আসলাম। এখানে পর্যটক বাংলাদেশ সহ আরও ছোট ছোট গ্রুপ একসাথে হয়ে আমরা রওনা হলাম। আমাদের বাস রোড স্টার হোটেলে যাত্রা বিরতি দেয়। এখান থেকে আপনারা রাতের খাবার অথবা হালকা নাস্তা করে নিতে পারেন। তারপর আমাদের বাস নামাজের জন্য বাইজিদ বোস্তামি মাজারে নামাজের বিরতি দেয়। নামাজ পড়ে মাজার দেখতে যাই। তারপর মাজারের কচ্ছপ দেখতে পুকুর পাড়ে আসি। অনেকের মতে এই কচ্ছপগুলো জিন থেকে কচ্ছপে রূপান্তরিত হয়েছে। এরপর আমাদের বাস কাপ্তাইয়ের জেটি ঘাটের সামনে এসে আমাদের নামিয়ে দেয়। এখানের কাপ্তাই ধাবা থেকে জেটি ঘাটের সুন্দর ভিউ দেখতে দেখতে সকালে নাস্তা করে নিই। তারপর আমরা জেটিঘাট থেকে বিলাইছড়িয়ার জন্য বোট ভাড়া করে বোটে করে রওনা হই। আমরা এখন কাপ্তাই লেক থেকে বিলাইছড়িয়া দিকে যাচ্ছি। আর যেতে যেতে বোটের মধ্যে কাপ্তাই লেকের এক অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের বোট চলতে শুরু করে। যেতে যেতে আমরা কাপ্তাই লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করি। আমরা কই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে ও ছবি তুলে বিলাইছড়িয়ার স্বপ্নবিলাস রিসোর্টের ঘাটে আমাদের নামায় দেয়। আমরা এখন স্বপ্নবিলাস রিসোর্টের সামনে চলে আসি, ধর্মতলের সামনে। এখানে আমরা বিশ্রাম করবো কিছুক্ষণ, তারপর আবার ঝর্ণার জন্য রওনা হব। আমরা এখন হাফ অ্যান আওয়ারের মতন, আধা ঘন্টার মতন এখানে রেস্ট করে তারপর যার যার জামা কাপড় পরিবর্তন করে বাকি ঝর্ণাগুলো এক্সপ্লোর করার জন্য বের হয়েছি। ওইখান থেকে বোটে আমাদেরকে এখানে নামাই দিচ্ছে। আমাদের এখান থেকে এখন ঝর্ণাগুলো যেতে যাইতে আরো 2 ঘন্টা হাঁটা লাগবে, পাহাড়ে ট্রেকিং করা লাগবে। বোট থেকে নামার পর আমাদের এখানে বাধ্যতামূলকভাবে একজন লোকাল গাইড নেওয়ার লাগবে, আর সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আগে বাড়তেছি। বাঙ্গালকাটা ঘাটের পাশের একটি দোকান থেকে গাইড আর হালকা নাস্তা নিয়ে আমরা সবাই রওনা হলাম। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হলো। পাহাড় থেকে নেমে আসা ঝিরি পথ দিয়ে আমরা যাওয়া শুরু করলাম। এখানের এই পাথরগুলো আসলে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানের এই পাথরগুলো ভয়ঙ্কর হওয়ার অন্যতম কারণ হলো এর উপর দিয়ে সারাক্ষণ পানি যাইতেছে, আর সেই পানিগুলোর উপরে শ্যাওলা জমতেছে, আর এখানে পা পিছলে পড়ার উপক্রম হইতেছে। তো এখানে যখনই আসবেন একটু সাবধানে হাঁটাচলা করা উচিত, আর খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়া না করা। পাহাড় কখনো তাড়াহুড়া জায়গা না। পাহাড়ের এই খাড়া ঢালু, তার উপর হালকা বৃষ্টির পানিতে মাটি আরো পিচ্ছিল হয়ে রয়েছে। এখানে একটু অসাবধানতা আপনাকে মৃত্যুর কোলে ফেলে দিতে পারে, কারণ ঠিক তার পাশে রয়েছে খাই। একটু পা পিছলে যাবেন আর বাঁচার উপায় নাই। এই জায়গাটা আসলে একটু বিষয়ের জায়গা, খুবই পুরনো একটা ঝর্ণার ধারা। এখান থেকে আগে অনেক পানি বইতো, এখন হয়তো সেই পানি চ্যানেলাইজে অন্য কোথাও দিয়ে বইতেছে, যার কারণে এখানে খুব সুন্দর একটা ধারা রয়েছে, কিন্তু এখনও ঝর্ণার পানিটা নেই।
এই রাস্তা দিয়ে যাওয়াটাই আসল অ্যাডভেঞ্চারাস। কিছুক্ষণ পর পর ঝর্ণা আর পাথরের রাস্তা। ঝর্ণার মধ্যে স্যাঁতস্যাঁতে রাস্তা আর কিছু দূর পর পর গিরিখাত, এগুলো যেন আসলে একটা মরণ হয়, কারণ প্রতিটা খাদের পাথরগুলো অনেক পিচ্ছিল। আপনি যদি একবার একটু অসাবধানতার মধ্যে পাড়া দেন, পিছলায় পড়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। আর হাঁটতেছি অনেকক্ষণ ধরে, এখন যে মূল ঝর্ণা কতক্ষণ করাবে সেটারও কোনো গ্যারান্টি নেই। খুবই রিস্কি এই ঝর্ণাটা, উঠাটাও খুবই পরিশ্রমী ব্যাপার। একটার পর একটা খাড়া ঢাল হয়ে উঠতেছি আর প্রতিটা ঢালগুলোই প্রচণ্ড রিস্কি। দেখেন এখান থেকে উঠা কতটা মুশকিলের ব্যাপার। অনেক দূর হাঁটার পর খুব জোরে একটা ঝর্ণার শব্দ পাওয়া যাইতেছে। আমার মনে হচ্ছে যেন আসলে সেই ঝর্ণার কাছে এসে পড়ছি। জানি না কতটা ঠিক, কারণ এখন পর্যন্ত এরকম অনেকগুলো ঝর্ণা পার করে আসছি, বা বলতে পারেন যে গিরিখাত পার করে আসছি। এখন দেখা যাক কোথায় আসলাম আমরা। সেখানে একটা বড় একটা ঝর্ণা দেখা যায়, যদিও এই ঝর্ণাটা আসলে সেটা বুঝতেছি না। তো এই ঝর্ণাটা আসলে অনেক সুন্দর এবং ঝর্ণার ধারাটা আসলে অনেক সুন্দর, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি অনেকটা হাঁপাই গেছি, আসলে বুঝতেছি না আরও কতক্ষণ হাঁটা লাগবে আর কত দূর পরে এই ঝর্ণাটা পাবো। তবে হোপফুলি মনে হচ্ছে অনেক কাছাকাছি চলে এসেছি। আর এর আগে যে ঝর্ণাটা দেখেছিলাম আসলে সেটা আসল ঝর্ণা না, ঝর্ণা আরও সামনে আছে সম্ভবত, দেখা যাক। অনেকেই নেমে আসতেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে আর বেশি দূর নাই। সো লেটস এক্সপ্লোর। অনেকটা পাহাড়ি রাস্তা হাঁটার পর দেখতে পেলাম আমাদের প্রথম ঝর্ণা। ফাইনালি আমি ঝর্ণার কাছে। যদিও অনেকটা রাস্তা ট্রেকিং করা লাগছে, অনেক হাঁটা লাগছে, অনেক রিস্কি পাথরেও পাড়া দেওয়া লাগছে, তারপরে ভালো লাগতেছে। আর কী বলবো, এখানে আসার পর আসলে খুবই নিজের মধ্যে খুবই একটি ভালো আনন্দ কাজ করছে। হ্যাঁ, কিছু একটা সাকসেস হয়েছে, কিছু একটা সফলতা হয়েছে। আমি এর আগে শুধুমাত্র একটা ঝর্ণা না, একটা পাহাড় ট্রেকিং করেছিলাম। সেটা ছিল হলো আপনার খৈয়াছড়িতে চন্দ্রনাথ পাহাড়। আমার সেই ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকের এটা বলে কি মুকুটছড়া ঝর্ণা। মুকুটছড়া ঝর্ণায় আসলাম, আসার পর যদি এখানে গোসল করা যায় কিনা, করা যায় বা কী করা যায় সেটা করার চেষ্টা করবো, যা যা অ্যাক্টিভিটিস আছে। আর অনেকক্ষণ থেকে ঝর্ণার আসল আনন্দটা উপভোগ করার চেষ্টা করবো। আসলে ঝর্ণাটা অনেক সুন্দর, যে না আসবে এই অনুভূতি কখনো বলে বোঝানো যাবে না। মুকুটছড়া ঝর্ণার নিচে নকাটা ঝর্ণাতে চলে আসলাম। নকাটা ঝর্ণা মুকুটছড়া ঝর্ণা থেকে আরো বেশি সুন্দর। শুভ সকাল সবাইকে। দ্বিতীয় দিনে আমরা ভোর 4টা বাজে উঠে সবাই প্রস্তুতি নিয়ে আমরা এখন ধূপপানি যাওয়ার জন্য বোটে উঠে যাইতেছি। আর এই বোট 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের ধূপপানি নিয়ে যাবে। আমরা এখন আর্মিদের এখান থেকে সবার আইডি কার্ড জমা দিয়ে তাদের এখানে একটা ছবি জমা দিয়ে তারপরে ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে আবার রওনা। ধূপপানি ঝর্ণা যাওয়ার আগে আমাদের আইডি কার্ড জমা দিয়ে একটি এন্ট্রি করে নিতে হয়। আমরা এন্ট্রি করে আবার রওনা হলাম। পাহাড়িদের মাছ ধরা ও তাদের বিভিন্ন কাজ দেখতে দেখতে আপনার ভালো একটা সময় পার করবেন। যাওয়ার সময় পাহাড়ের উপরের ধূসর সাদা মেঘগুলো আপনাকে মুগ্ধ করবেই। যত পথ সামনে যাবেন মেঘগুলো আরো সুন্দর দেখাবে।
কিছু দূর যাওয়ার পর আমাদের আবারও এন্ট্রি করে নিতে হলো। আমরা দীর্ঘ একটা নৌকা জার্নি করার পরে এখানে এসে পৌঁছাইলাম। এখানে এসে পৌঁছানোর পরে আমরা 10 টাকা দিয়ে একটা করে বাঁশ কিনে নিয়েছি, কারণ উপরে উঠতে ঢালু পথগুলোতে বাঁশ দিয়ে সাপোর্ট নেওয়াটা আসলে অনেক দরকার। আর সেজন্য আমরা এখান থেকে বাঁশ কিনে নিয়েছি। বাঁশের দামও বেশি না, 10 টাকা করে রাখছে। আমরা এখান থেকে এখন ছোট নৌকায় ভাড়া করে তারপরে আরও ভিতরে যাব, ঝর্ণার যতটা কাছে যাওয়া যায় নৌকা দিয়ে সেখানে যাব। আমরা এখন হাঁটু সমান কাদামাটি পার হয়ে এখানে আসলাম। আসার পর আমাদের টিমের জন্য অপেক্ষা করতেছি, তারা আসুক, আসলে আমরা গাইডের সাথে একসাথে সবাই যাব। বোট থেকে নেমেই একটা নৌকা দিয়ে পার হয়ে জার্নি শুরু করলাম সেই ধূমপানি যাত্রায়। নামতেই বৃষ্টি হওয়ার কারণে হাঁটু সমান আমার পায়ে এখন পর্যন্ত কাদা লেগে আছে, এতটুকু প্যাক। আসলে অনেক রিস্কি, পায়ের জুতা খুলে এখানে আসতে হবে। এবং অ্যাডভেঞ্চার যে আসলে ট্রিপ, এটার ফিল এখান থেকেই শুরু। কিছুক্ষণ আগে হাঁটু সমান কাদা এর মধ্যে পার করে আসলাম, আর এখন আমাদের যাইতে হইতেছে কোমর সমান পানি পার করে। ট্রেকিং করা আসলে কতটা কষ্ট বা মজা সেটা আসলে ট্রেকিং না করলে বোঝা যায় না। আর আমরা এখন যেই ট্রেলটা ট্রেকিং করতেছি এখানে অনেক কাদা রয়েছে, অনেক পানি রয়েছে এবং প্রতি পদে পদে পিছলে পড়ে যাওয়ার অনেক ভয় রয়েছে। সো আমরা যারা ঢাকাতে বসবাস করি তাদের জন্য এরকম ট্রেকিং আসলে অনেক অ্যাডভেঞ্চারাস। আসলে পাহাড়ে আসাটা সকলের জন্য না, এরকম কঠিন ঝিরিপথ, উঁচু নিচু ঢালু, এসবগুলো আসলে পাড়ি দিয়ে পার হওয়াটা অনেক কঠিন। আর এই জন্য পাহাড়ে ট্রেকিং করা সবার জন্য পসিবল হয় না। পাহাড়ে আসলে এক ঢালান থেকে নামতে হয় আর আরেক ঢালান থেকে আবার ওঠা লাগে, এবং সকলে ঝর্ণা থেকে গোসল করে আসার পর সবার শরীর ভেজা থাকে। আর সেই ভেজাগুলোতে এখানে এঁটেল লাল মাটিগুলো অনেকটা পিচ্ছিল হয়ে যায়, আর এই পিচ্ছিল মাটিতে হাঁটা আসলে অনেক কষ্টকর। আর যদি আপনার কাছে এরকম একটা বাঁশের লাঠি থাকে তাহলে অনেকটা সাপোর্ট নিতে পারবেন, আর বাঁশের লাঠিটা আসলে অনেক হেল্পফুল হয়। আসলে এই ধূপপানি ঝর্ণায় আসার জন্য অনেক প্যাক, ছোট নদী বা ঝিরিপথ যাই বলেন সেটা বলতে পারেন, পাথরের পথ এবং পিচ্ছিল রাস্তা, এগুলো সব কিছুর মোকাবেলা করা লাগবে। এমন উপরে ভাই আমি আর জীবন আসবো না, আমার অবস্থা শেষ, আমার তেল সব শেষ। এখন কারো দোয়ায় নামতেছে আর কারো দোয়ায় যাইতেছে, আমার কেউ মারিস নে মা। আসলে পাহাড়ে এরকম, পাহাড়ে উঠতে গেলে আপনার গায়ের জোর থেকে আপনার মনের জোর সবচেয়ে বেশি থাকা লাগবে। আপনার যদি মনের জোর না থাকে আপনি কখনো পাহাড়ে উঠতে পারবেন না। এখানে যারাই উঠছে নামতেছে
তারা সবাই তার নিজের মনের জোরের উপর ভর করে উঠছে এবং নিজের মনের উপর ভর করে নামতেছে। তবে হ্যাঁ, এই পরিশ্রমটা আসলে ঝর্ণা পর্যন্ত গেলে আপনি সার্থকতা ফিল পাবেন। এইখানের এই খাড়া ঢালানটা পার করার জন্য আমাদের এই দড়ির সাহায্যে নামতে হয়েছে। এর কিছুক্ষণ পরই আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। ধূপপানি ঝর্ণার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ঘণ্টাখানিক ধূপপানি ঝর্ণাতে পার করার পর আমরা চলে আসি।